আমাদের এখানে তো ২-৩ সপ্তাহ ধরে পুজো চলে, তাই এটা দ্বিতীয় সপ্তাহ যেখানে আমরা বেরিয়েছিলাম দুর্গাপুজো দেখতে। এর পরেও আরও ২টো উইক ধরে চলে, কিন্তু একবার কলকাতাতে পুজো শেষ হয়ে গেলে তখন আর ইচ্ছে করে না যে এখানে পুজো কাটাতে। তবে যাদের বাড়ির কাছে যে পুজোটা হয়, মানে অন্যান্য পুজোয় যায় না, তার বাড়ির কাছে পুজোটাই ভরসা। তো আমরা মোটামুটি ২টো উইক হাতে রাখি দুর্গা পুজোয় এনজয় করার জন্য। আর এটা হলো, এটা যে জায়গাটার ওপর দিয়ে যাচ্ছি এটা ডাম্বারটন ব্রিজ। ব্রিজটা এই যে দেখা যাচ্ছে বিশাল লম্বা, পুরো বে। এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি বে। আমরা যে বলি স্যান ফ্রান্সিসকোকে বে এরিয়া, এটাই সেই বেটা। এই বেটার ওপর দিয়ে লম্বা ব্রিজটা চলে যাচ্ছে। মোটামুটি গাড়ি স্পিডে গেলে, কারণ এখানে তো সিগন্যাল থাকে না, গাড়ি স্পিডে যায়, মোটামুটি একটা স্পিড লিমিট থাকে। সেই স্পিডে গেলে মোটামুটি 15 থেকে 20 মিনিট টাইম লাগে এই ব্রিজটাকে ক্রস করতে। আমরা এই ব্রিজটার ওই পাশে থাকি, ফ্রিমন্টে থাকি। আর তারপর পুজোগুলো ব্রিজটা ক্রস করে, যেরকম আমাদের হাওড়া ব্রিজ, সেকেন্ড ব্রিজ যেরকম হয়। আর এই পুজোটার নাম হচ্ছে বেবাসী। এদের দেখো, এদের অলরেডি মানে অ্যাকচুয়ালি ষষ্ঠী, কলকাতাতে ষষ্ঠী হওয়ার কথা, আর এদের বিসর্জনও হয়ে গেল। এখানে সিঁদুর খেলা চলছে। আমি সিঁদুর খেলবো না বলে কাছাকাছি যাইনি। আর খুব একটা ভালো লাগে না ষষ্ঠীর দিনকে সিঁদুর খেলা, মাথায় ঢোকে না। কিন্তু এখানে যেহেতু ওই স্যাটারডে সানডের মধ্যেই সমস্ত কিছু র্যাপ আপ করতে হয়, তাই এটাই বেস্ট অপশন সবার জন্য। আর এখানে ফ্লাইটগুলো কত নিচে দিয়ে যাচ্ছে, কারণ খুব কাছেই স্যান ফ্রান্সিসকো এয়ারপোর্ট। আমরা এয়ারপোর্টের খুব কাছাকাছিই আছি। তো কন্টিনিউ মাথার ওপর জোর আওয়াজ, কারণ ফ্লাইটগুলো অনেক নিচে দিয়ে যাচ্ছে, আর তার ওপর ঢাকের বাদ্যি। তারপর চলে এসেছি আরেকটা পুজো মণ্ডপে, যেটার নাম প্রথমা। এটাও খুব বেশি পুরনো পুজো কিন্তু নয়, নতুন পুজো। অ্যাকচুয়ালি পুরনো পুজো যেগুলো, সেগুলো মোটামুটি এখানে কত পুরনো আমি বলছি, 20 থেকে 25 বছর পুরনো এক একটা পুজো। আর ম্যাক্সিমাম পুজোই এরকম 2-3টে পুজোই খুঁজে পাওয়া যাবে যেগুলো 20-25 বছরের পুরনো পুজো। প্রবাসী ভারতীয়রা সেই পুজোগুলো স্পন্সর করে, মেম্বার তারা। আর যেগুলো নতুন, অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম পুজোই নতুন। পুরো বে এরিয়া জুড়ে মোটামুটি এখন 30টার মতো পুজো হয়। প্রচুর পুজো হয় এখানে বে এরিয়াতে। আর বে এরিয়াতে যত পুজো হয়, ইউএসের অন্যান্য জায়গায়, আর গোটা ওয়ার্ল্ডে তো ছাড়োই, ইউএসেরই অন্যান্য জায়গায় এত পুজো হয় না। অ্যাকচুয়ালি প্রত্যেক বছর একটা, দুটো, তিনটে করে নতুন নতুন পুজো হচ্ছে। এই বছর আমাদেরই একদম বাড়ির কাছে একটা পুজো স্টার্ট হয়েছে, এটাই প্রথম বছর। আর এই দেখো কি সুন্দর হাওড়া ব্রিজ। এইসবে হাওড়া ব্রিজের কথা বলছিলাম না, হাওড়া ব্রিজ, ট্রাম, সেখান দিয়ে গাড়ি যাচ্ছে। আর আমার ছেলে দুর্দান্ত জিনিস পেয়ে গেছে, এত গাড়ি দেখতে পেয়েছে, ছোট 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 হাওড়া ব্রিজ দিয়ে কত গাড়ি যাচ্ছে, খুব সুন্দর। মানে ছোট ছোট, এখানে থিম পুজো তো ওইভাবে হয় না, আর বিশাল বড় করে কলকাতার মতো করে পুজো এখানে হয় না। এখানে অল্প যেটুকু করে সেটুকুও কিন্তু খুব এক্সপেন্সিভ হয়। এটুকুই অ্যারেঞ্জমেন্ট করা, এই যে যেমন এই যে রিক্সাটা, আমরা কলকাতায় গিয়ে কত রিক্সা চাপি, কিন্তু আমাদের যে ছেলেপুলেরা যারা বাড়ছে, বড় হচ্ছে আর কি, তারা তো রিক্সা যে এটা এত কমন জিনিস, তাদের কাছে তো এটা এতটা কমন নয়। তাদের কাছে এটা সম্পূর্ণই নতুন একটা জিনিস। ওই যতটুকু কলকাতায় যায়, যা দেখতে পায়, ব্যাস, তারপর আবার ফিরে আসা, আবার এখানের জিনিস। তাই আমাদের কাছে যেটা খুব পুরনো, সেটা ওদের কাছে নতুন। আর এইখানে পুজো হচ্ছে দেখলাম, বৈদিক মতে পুজো হচ্ছে।
এখন আগে আমরা দেখেছি, মানে নতুন নতুনই দু এক জায়গায় আমরা দেখেছি যে বৈদিক মতে বিয়ে হয়। এখন আজকাল কিন্তু এখানেও দু একটা পুজো প্যান্ডেলে দেখছি বৈদিক মতে পুজো হচ্ছে। আর স্টল, খাবারের স্টল, এই খেতেই তো আসা, মানে এই তবুও একটু বাঙালি খাবার দাবার এইসব দেখতে পাওয়া যায়। আমরা বাড়িতে যেটুকু বাঙালি খাবার দাবার খাই, আর তারপর খুব যে বেশি আমরা সারা বছর বাঙালি রেস্টুরেন্টে যাই তেমনটা কিন্তু নয়, এই দুর্গাপুজোতেই হয়। তারপর আমরা চলে এসেছিলাম, এটা আরেকটা বড় পুজো, এই যে বলছিলাম 20-25 বছরের পুরনো পুজো হয়, এইটা একটা বড় পুজো আমাদের এখানে পশ্চিমী। বড় পুজো হলে কি হয়, আহ, অনেক কিছু মানে এদের উম, সমস্ত কিছুতে যে ডোনেট করতে হয়, যেটা আমি বলতে চাইছি, ডোনেশন থাকে বিভিন্ন, হয় পার্কিং ফি, নয় পুজো দিতে হবে, পুষ্পাঞ্জলি দিতে হবে, রেজিস্ট্রেশন ফি, এইসব ফি বাবদ এদের একটা চার্জ ধরা থাকে, যেটা আমার খুব একটা পছন্দ নয়। আমি কতটা চার্জ দেবো, কতটা ডোনেট করবো, সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার হওয়া উচিত। যাই হোক, আর এখানে যেহেতু চাঁদা এইসব থাকে না, তাই ডোনেশনই দিতে হয় একটু আধটু। আর এখানে একটা ভালো জিনিস দেখলাম, গল্পের বইয়ের একটা স্টল বসেছে, খুব একটা বেশি দেখা যায় না, আর তার সাথে বাংলা গল্পের বই। আমি ভাবছিলাম, গল্পের বইগুলো দেখছিলাম, কত পুরনো পুরনো গল্পের বই, বাঁটুল দি গ্রেট, নন্টে ফন্টে, বঙ্কিম রচনাবলী। তার সাথে এটাও ভাবছিলাম যে আমরাও গেলে বা ছেলের জন্য টুকটাক একটু সহজপাঠ, একটু কবিতার বই, ছড়ার বই এইসব নিয়ে আসি। যিনি এই গল্পের বইয়ের স্টল দিয়েছেন, তাকেও স্যালুট। এরকম গল্পের বই কলকাতা থেকে সংগ্রহ করে এনে এখানে স্টল দিচ্ছেন। জেনারেলি সব জায়গায় গেলে ভীষণ বোরিং, ওই কানের, ওই হার, শাড়ি, ব্লাউজ, এইসবের স্টল। আর আমি যেহেতু প্রচণ্ড সাজতে, মানে ভীষণ সাজতে মানে পছন্দ করি না, সেই জন্য যতই হোক ওই হার কানের দেখে দেখে একঘেয়ে হয়ে গেছে। আর তারপর আমরা রাত্রিবেলা তো বাড়ি চলে এসেছিলাম, বাড়ি থেকে ফ্রেশ হয়ে এই ফ্রিমন্ট টেম্পল এসেছিলাম। ফ্রিমন্ট টেম্পল যেহেতু আমাদের বাড়ি থেকে খুব কাছেই, তাই ওখানেই বেশি আমাদের যাতায়াত ছিল। তো ওখানে এরকম প্রতি বছর এরকম ছোটোখাটো প্রোগ্রাম হয় দুর্গা মঞ্চে। আর কনসার্ট প্রোগ্রাম এটা হচ্ছে অ্যাকচুয়ালি সব পুজো প্যান্ডেলেই থাকে। এখানে লোকজনেরা তো বাঙালি সংস্কৃতিকে আঁকড়ে ধরে থাকতে চায়। এই সারা বছরে একদিনই পাওয়া যায়, তাই এরকম কনসার্ট, ছোটোখাটো প্রোগ্রাম, গান, নাচ, আবৃত্তি এইসব দেখতে খুব ভালো ভালো লাগে। আমরাও বসে বেশ অনেকক্ষণ দেখছিলাম, তবে বেশিক্ষণ বসা যায় না। এখন তো মানে আমাদের এখানে সামার, এখনও সামার কোইন্সিডেন্টালি চলছে, নয়তো এই টাইমটা ঠান্ডা ঠান্ডা পড়ে যায়, রাতের দিকটা একটু ঠান্ডা থাকে। আর এমনিও 10টার পরে এখানে সব কিছু মাইক বন্ধ করে দেওয়া হয়, পাশাপাশি প্রচুর রেসিডেন্টস আছে সেই জন্য। আর এটা হচ্ছে ওই ফ্রিমন্ট টেম্পলেই ভোগের জায়গা, ভোগ খাওয়ানো হয়। আর দুর্গাপুজোর এই 4টে দিন ভোগটা মানে রাত 9টার মধ্যে ভোগ জেনারেলি শেষ হয়ে যায়, বন্ধ হয়ে যায়, দরজা বন্ধ করে দেয়। কিন্তু দুর্গাপুজোর জন্য যেহেতু নবরাত্রি চলছে, সেই জন্য রাত 10টা অবধি বা তারপরেও অবধি ভোগ খাওয়া যাচ্ছে, যতক্ষণ ভোগ থাকবে ততক্ষণ পাবে যারা পুজো দিতে এসেছে। আর এই হলো আমার বন্ধু বান্ধব, এরা এরা সবাই বাঙালি। তো আমরা কোইন্সিডেন্টালি আমরা সবাই একই অ্যাপার্টমেন্টে থাকি, এটা একটা খুব ভালো হয়েছে। আগের অ্যাপার্টমেন্টে যেখানে থাকতাম সেখানে বাঙালি মানে হ্যাঁ, বাঙালি খুব একটা ছিলই না প্রায় বলতে গেলে। আর এইখানে আমরা বেশ একটা ছোট গ্রুপ হয়েছে, বেশ ভালো লাগে একসাথে সবাই মিলে কোথাও যেতে, গেট টুগেদার করতে বা পোটলাক করতে, দ্যাটস ইট। আর এখানে মন্দিরের মধ্যেই যেখানে কালী ঠাকুর আছে, মানে প্রতিমা আছে,
সেই একই জায়গায় রাধাকৃষ্ণের টেম্পলও আছে। তো ওইখানটায় মারাঠিদের নবরাত্রি চলছে, তো মারাঠিদের গারবা হচ্ছে। আর ঠিক অপোজিটটাতেই এখানে কালী মন্দিরে মাঝে মাঝে আমরা আসি, ওই ফ্রিমন্ট হিন্দু টেম্পলের মধ্যেই কালী পুজো খুব বড় করে পুজো হয়। আর সামনেই স্বামী বিবেকানন্দের একটা স্ট্যাচু দাঁড় করিয়েছে। এটা ভবতারিণী মন্দির। আর আরেকটা মন্দির আছে, আরেক জায়গায় কালী ঠাকুর আছে, সেটা আমাদের বাড়ি থেকে বেশ অনেকটা যেতে হয়। সেটা সিদ্ধি সাইড টেম্পল, সেখানে দক্ষিণেশ্বরী কালী আছে, যে যেখানে পুজো দিতে চাইবে। এই কালী ঠাকুরগুলো পার্মানেন্ট থাকেই এখানে। তারপরের দিন এসেছিলাম, গিয়েছিলাম আর কি শিব মন্দির হিন্দু টেম্পল, যেটা লিভার মোড়ে। আমাদের বাড়ি থেকে 30 মিনিটের মতো ড্রাইভিং, বেশ অনেকটাই। ওখানেও খুব বড় করে দুর্গা পুজো হয়। এমনিতে তো টেম্পলটা সাউথ ইন্ডিয়ান টেম্পল, কিন্তু সাউথ ইন্ডিয়ান টেম্পলগুলোয় যেহেতু সব ধরনের ঠাকুর থাকে, তাই দুর্গা ঠাকুরও তার মধ্যে পড়ে। তো সেই জন্য ওখানেও বেশ ভালো করে আর বড় করে দুর্গা পুজো হয়। আর খুব সুন্দর করে সাজিয়েছিল, ভীষণ সুন্দর করে মালা দিয়ে, বেশ ইউনিক দেখতে লাগছিল। আর এইখানে দুর্গা মঞ্চ যেটা রয়েছে, যেখানটায় দুর্গা পুজো হয়, বিশাল বড় মঞ্চটা। তারপরে উইকে আমরা এসেছিলাম এখানে একটা বেশ বড়, যেমন পশ্চিমে, এখানে এইটা আরেকটা বড় প্রবাসী। এরা হচ্ছে সব শেষে ফেলে রেখেছিল পুজোটা, একদম শত লাস্টে পুজো হয়েছে। তো যখন আমি সাজছিলাম পুজোয় যাব বলে, তখন আমি ভাবছিলাম পুজো তো শেষ, কেমন সাজবো, কতটা সাজবো। এমনিতেই সাজতে আমি খুব খুব বেশি সাজাগোজা আমি করি না, সারা বছরেই দুর্গা পুজোর টাইমটাতেই আমি সাজি। কলকাতায় তো সেটুকুও সাজা হয় না, আগের বছর যখন কলকাতায় গিয়েছিলাম। যাই হোক, তো এসে দেখি কি বিশাল ভিড়, মানে যেন মনে হচ্ছে সবাই বসেছিল এই একটা পুজোয় আসবে বলে, আর আদারওয়াইজ সব পুজো তো শেষ, এই একটাই পুজো পড়েছিল। যে মানে এমনিতে তো রাস্তাঘাটে একটা বাঙালি দেখতে পাওয়া যায় না, তো এত বাঙালি কোথায় থাকে, আমার প্রতিবার এটা মনে হয়। বিশাল ভিড় হয়েছিল, মানে আমি বলে বোঝাতে পারবো না, সেই কলকাতা পুজো প্যান্ডেলে যেরকম ভিড় হয় সেরকম। আর প্রচুর বড় জায়গা নিয়ে পুজোটাও হয়েছে। এখানে ঠাকুর এক জায়গায় রয়েছে, স্টল পুরো আলাদা জায়গায় বসেছে, খাবার জায়গা পুরো আলাদা, ফুড স্টল পুরো আলাদা জায়গায়। বিশাল বড় জায়গা নিয়ে, অ্যাকচুয়ালি কোনো স্কুল বা কলেজ হতে পারে। তো পুরো জায়গাটাকে ওরা ইউজ করেছে। স্কুল কলেজ নয়, আমি হয়তো ভুল বলছি, কোনো ইভেন্ট সেন্টার হতে পারে, সেই জন্য পুরো পুরো জায়গাটাকে ওরা ইউজ করেছে। তো এইটা হচ্ছে ফুড স্টল যেখানে ছিল। আর মানে রাত হয়ে গেছে, বেশ হালকা ঠান্ডা ঠান্ডা মতো একটা ব্যাপার তো রয়েছেই, কিন্তু লোকজন যেরকম হয় কলকাতায় থাকলেও সাজতে হবে, সোয়েটার, কোনো অন্য সময়ে 3-4 বছর আগেও দুর্গাপুজোর টাইমে জ্যাকেট পরতে হতো। এখন এই যে কি বিশাল ভিড় চারিদিকে, আর যে কোনো ফুড কাউন্টারে দাঁড়াচ্ছি, এত লাইন, মানে মনে হচ্ছে সেই 100 জনের 170 থেকে 100 জনের মতো লাইন। আমরা প্রায় ম্যাক্সিমাম দিনই ক্যালকাটা চাট অ্যান্ড বেকারিতে খেয়েছিলাম। মেন খাবারের থেকে ওদের ফাস্ট ফুডটা বেশ ভালো ছিল। আর তারপর এবার বাড়ি ফেরার পথে, এখানে হাইওয়েতে একটা জিনিস দেখবে, গাড়ির লাইটেই লাইট হয়, দুপাশারই কোনো লাইট নেই।